दशम श्रेणीर प्रिय छात्र छात्रीरा तुम्हादेर आज के भूगोलेर प्राकृतिक अंशेर वायुमंडल अध्याय किछुटा आमरा पढ़ब। बला जेते पारे जे तोमादेर जे सिलेबास आछे तार प्रथम अंशटा वायुमंडल पर्वटा तो अनेक बड़ो, काजेई सेटाके कयेकटा भागे भाग करे आमादेर पढ़ते हबे। आमरा आजके वायुमंडलेर प्रथम दिकेर अंशटा किछुटा आलोचना करब। तो प्रथमे आमरा देखे निई जे आजके आमरा की विषय निये आलोचना करब। जेमन वायुमंडलेर धारणा एबं उपादान, वायुमंडलेर विभिन्न स्तर, एरपरे तोमादेर सिलेबासे ओजोन स्तर सम्पर्के आलादा करे आलोचना करार कथा बला आछे। सेखाने ओजोन स्तरेर विनाशेर कारण, ओजोन स्तर विनाशेर प्रभाव, एरपरे वायुमंडल उत्तप्त हওয়ার विभिन्न पद्धति এইগুলো আমরা আলোচনা করব। এখানে অনেকগুলো পয়েন্ট আছে। তারপরে সূর্যরশ্মির তাপীয় ফল, কিভাবে তাপের পরিমাপ করা হয়, বায়ুমণ্ডলের তাপের তারতম্যের কারণ এবং পৃথিবীর বিভিন্ন তাপমণ্ডল। আর সবশেষে আজকে যেটা আলোচনা করব তার কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো এখানে আমরা দিয়ে দেব, তোমরা সেটা বাড়িতে তৈরি করার চেষ্টা করবে। তাহলে আমরা শুরু করি বায়ুমণ্ডল তার ধারণা এবং উপাদান এটা দিয়ে। এখানে একেবারে প্রাথমিকভাবে তোমরা যে ছবিটা দেখছো এটা দেখো, নিচে লেখাও আছে, এটা নাসার তোলা একটা ছবি। এখানে এই একেবারে ব্লু লাইন দিয়ে যে জায়গাটা দেখা যাচ্ছে এইটা আমাদের বায়ুমণ্ডল, এবং উপরে চাঁদের ছবিও কিছুটা দেখা যাচ্ছে। এই বায়ুমণ্ডল নিয়ে আমরা আলোচনা শুরু করছি। বায়ুমণ্ডল বলতে আমরা কি বুঝি সেটা এখানে দেখো, আমরা খুব ছোট্ট করে একটু লেখার চেষ্টা করেছি যে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলে। এখানে যে ছবিটা দেওয়া আছে এটাও নাসার তোলাই ছবি, এটা একটা স্যাটেলাইটের ছবি। এর মাধ্যমে আমরা এখন খুব একেবারে ডিটেইলে পৃথিবীর ছবি দেখতে পাচ্ছি মহাকাশ থেকে, এবং তাতে বায়ুমণ্ডল সম্পর্কিত যে গবেষণা তাতে প্রচুর উপকার হচ্ছে। বায়ুমণ্ডলের বিভিন্ন যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে আমরা প্রধানত তিনটে ভাগে ভাগ করতে পারি। যেমন এর মধ্যে আছে বিভিন্ন প্রকার গ্যাস, জলীয় বাষ্প এবং ধূলিকণা ও বিভিন্ন কণিকা। আমরা গ্যাসটা নিয়ে একটু বড় করে বলবো। আর জলীয় বাষ্প খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান। এই জলীয় বাষ্প বায়ুমণ্ডলের বিভিন্ন যে গ্যাসীয় উপাদানগুলো আছে তারপরেই জলীয় বাষ্পের স্থান। এবং জলীয় বাষ্প ধরো বুঝতেই পারছো যে যেহেতু পৃথিবীর অনেকটা অংশই জলভাগ, এবং সেখান থেকে প্রতিনিয়ত জলীয় বাষ্প উৎপন্ন হচ্ছে এবং বায়ুমণ্ডলে সেটা আসছে, এবং এই বায়ুমণ্ডলে জলীয় বাষ্প উপস্থিত আছে বলেই এখানে মেঘের সৃষ্টি হচ্ছে, এবং বায়ুমণ্ডলের নিচের স্তরে এই জলীয় বাষ্পের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। আর আমরা যে মেঘ, ঝড়, বৃষ্টি এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ বেশি দেখতে পাই এই নিচের স্তরে, তার কারণ হচ্ছে জলীয় বাষ্প। এই জলীয় বাষ্প খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান। আর অন্যান্য যে উপাদান 3 নম্বরে যেটা আছে ধূলিকণা এবং বিভিন্ন কণিকা, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে বিভিন্ন কলকারখানার যে পোড়া ছাই, কয়লার ছাই বা প্রাকৃতিকভাবে যেগুলো উৎপন্ন হয়, যেমন আগ্নেয়গিরি থেকে উত্তপ্ত যে ছাই উৎপন্ন হয়, উল্কা পৃথিবীর দিকে এলে যে ছোট ছোট ধূলিকণা উৎপন্ন হয়, এই সমস্ত জিনিসকে একসঙ্গে এখানে আমরা ধূলিকণা বিভিন্ন কণিকার মধ্যে আলোচনা করি, এবং এদেরকে একত্রে এর একটা নাম আছে, সে নামটা হচ্ছে অ্যারোসল। এবং এই অ্যারোসল শব্দটা একটু মনে রাখবে, কারণ অনেক সময় একেবারে 2 নম্বরের প্রশ্নতে অ্যারোসল কি এরকম বলা হয়। তাহলে বায়ুমণ্ডলে ভাসমান বিভিন্ন ধূলিকণা এবং অন্যান্য কণাকে একত্রে অ্যারোসল বলা হয়। আর বিভিন্ন ধূলিকণাকে আশ্রয় করে যে আমরা জানি যে জলীয় বাষ্প সেটা ঘনীভূত হয় এবং মেঘ বৃষ্টিতে পরিণত হয়। কাজে জলীয় বাষ্পের আমাদের জলীয় বাষ্পের মতোই ধূলিকণারও একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই বায়ুমণ্ডলে। তাহলে আমরা
এই 2 এবং 3 নম্বর পয়েন্টটা একটু আলোচনা করলাম। প্রথম যে পয়েন্টটা ছিল অর্থাৎ বিভিন্ন প্রকার গ্যাস, সেইটা আমরা একটু দেখে নিই গ্যাসগুলোর অনুপাত কীরকম। যদি আমরা 100% ধরি, তার মধ্যে বেশিরভাগ মানে 78.084% এটা হচ্ছে নাইট্রোজেন আছে, বেশিরভাগ অংশটাই নাইট্রোজেন আছে। তারপরে অক্সিজেন 20.946%, আর কার্বন ডাই অক্সাইড আছে 0.033%, আর এছাড়া অন্যান্য গ্যাস যেটা আছে সেটার পরিমাণ সামান্য হলেও তারও বিশেষ গুরুত্ব আছে। তাহলে দেখো সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন। এই নাইট্রোজেন একটা নিষ্ক্রিয় গ্যাস, কিন্তু প্রাণী জগৎ সরাসরি ব্যবহার করে না। তারপরে আছে অক্সিজেন। অক্সিজেনের কথা তোমরা সকলেই জানো, তোমরা ক্লাস 10-এ পড়ো যে অক্সিজেন ছাড়া পৃথিবীতে জীবনের যে উদ্ভব সেটা সম্ভব হতো না। অক্সিজেন জীবদেহের এছাড়াও দেহের শক্তি এবং উত্তাপ বাড়াতে সাহায্য করে। অক্সিজেন সাহায্যে আগুন জ্বালানো সম্ভব হয়, এই ধরনের কাজ। আর খুব অল্প পরিমাণে থাকলেও কার্বন ডাই অক্সাইড আছে, দেখো 0.033%, কিন্তু এর একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কারণ এর সাহায্যে উদ্ভিদ খাদ্য প্রস্তুত করে। এবং আমরা জানি যে প্রাণীরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, উদ্ভিদের উপরে সব প্রাণীকেই নির্ভর করতে হয়, এবং সেই উদ্ভিদদের খাদ্য তৈরি করতে গেলে কিন্তু কার্বন ডাই অক্সাইড প্রয়োজন হয়। কাজেই খুব অল্প পরিমাণে থাকলেও তার একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং এই কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যদি বেড়ে যায় তাহলেও যেমন সমস্যা, আবার যদি কমে যায় তাহলেও সমস্যা, কারণ উদ্ভিদরা খাদ্য তৈরি করতে পারবে না। আর বেড়ে গেলে কি হবে? বেড়ে গেলে পৃথিবীর উত্তাপ বৃদ্ধি পাবে, কারণ এই উত্তাপ নিয়ন্ত্রণে কার্বন ডাই অক্সাইড একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তাহলে বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসীয় যে উপাদানগুলো আছে সেগুলোর প্রধান 3টে হলো নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড। এছাড়া অন্যান্য যে গ্যাসগুলো রয়েছে এর মধ্যে ওজোন গ্যাস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা নিয়ে আমরা এক্ষুনি আলোচনা করব। এছাড়া আর অন্যান্য যে গ্যাস আছে যেমন সালফার ডাই অক্সাইড, অ্যামোনিয়া, কার্বন মনোক্সাইড, এছাড়া বিভিন্ন আরও নিষ্ক্রিয় গ্যাস আছে, এগুলো এই অন্যান্যের মধ্যে পড়বে। এরপরে আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে যে বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তরগুলো আছে, এই স্তরগুলো কি কি। দেখো আমরা দুটোভাবে এটাকে ভাগ করেছি, যেমন রাসায়নিক গঠন অনুসারে হোমোস্ফিয়ার এবং হেটেরোস্ফিয়ার, এই দুটো ভাগ। আর উষ্ণতা অনুসারে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার আর ম্যাগনেটোস্ফিয়ার। এই কথাগুলো আমরা হয়তো এই শব্দগুলো এখানে এসে নতুন শিখছি, কাজেই এগুলো একেবারে বানান সহ আমাদের ভালো করে মনে রাখতে হবে, এবং কোথায় কোন স্তরটা আছে সেই স্তরের কি বৈশিষ্ট্য সেটাও আমাদের একটু জানতে হবে। তাহলে আমরা প্রথমে দেখছি যে আমরা আগে মূলত দুটো ভাগ করলাম। এই স্ক্রিনটা একটু ভালো করে একবার দেখে নিয়ে তারপরে স্ক্রিনে আমরা যাব, যেটা হচ্ছে প্রথমে দেখো রাসায়নিক গঠন অনুসারে হোমোস্ফিয়ার আর হেটেরোস্ফিয়ার, এবং তার মধ্যে আবার উষ্ণতা অনুসারে যে শ্রেণী বিভাগ সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার আর ম্যাগনেটোস্ফিয়ার। এরপরে দেখো আমরা এই ছবিটা তোমার কাছে খুব একটা মানে উজ্জ্বল মনে হচ্ছে না, কারণ এটা হাতে আঁকা ছবি। এটা কেন আমরা হাতে এঁকেছি? এর কারণ হচ্ছে যে এটা তোমাকে খাতায় আঁকতে হতে পারে। তাহলে তুমি কিভাবে আঁকবে, বা এটা খুব একটা শক্ত জিনিস নয়, সেটা বোঝানোর জন্যই আমরা এটা কোনো জায়গা থেকে কপি করে না দেখিয়ে হাতে এঁকে দেখিয়েছি। দেখো কিভাবে আমরা এই বায়ুমণ্ডলের স্তরগুলোকে ভাগ করতে পারি। একটু ভালো করে মন দিয়ে দেখতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো। দেখো এখানে একেবারে নিচে ভূপৃষ্ঠ আর একেবারে উপরে মহাশূন্য। মোটামুটিভাবে ধরা হয় এই ভূপৃষ্ঠ থেকে মহাশূন্য 10,000 কিলোমিটার পর্যন্ত জায়গা বায়ুমণ্ডল হিসাবে, বায়ুর চাদর হিসাবে পৃথিবীর গায়ে রয়েছে। এটাকে যদি আমরা এই আগের স্ক্রিনে যেটা দেখলে যে দুটো ভাগ করছি আমরা রাসায়নিক গঠন অনুসারে, একেবারে বাঁ দিকে এখানে দেখো 0 থেকে 80 এটা হচ্ছে হোমোস্ফিয়ার, আর তারপরে এখান থেকে এই 80 থেকে উপরের দিকের পুরো অংশটা হচ্ছে হেটেরোস্ফিয়ার। তাহলে এই যে দুটো ভাগ হোমোস্ফিয়ার আর হেটেরোস্ফিয়ার, এইটা কীরকমভাবে আমরা ভাগ করেছি? এটা হোমোস্ফিয়ার মানে হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে মোটামুটি 80 থেকে 90 কিলোমিটার পর্যন্ত অঞ্চল। এটা বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন এবং বিভিন্ন গ্যাসের অনুপাতে প্রায় একই রকম থাকে। কি বিষয়টা কি? যে বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন এবং বিভিন্ন গ্যাসের অনুপাত, এই অনুপাতটা প্রায় একই রকম থাকে বলে এটাকে হোমোস্ফিয়ার বা
এটাকে বাংলায় অনেক সময় সমমণ্ডল বলা হয়, যে সমহারে আছে বলে, সেটা অনুপাতটা সমান আছে বলে সমমণ্ডল বলা হয়। আর তার পরের অংশে এই বিভিন্ন গ্যাসের অনুপাত এখানে কিন্তু সমহারে থাকে না, এই স্তরগুলোর একই রকম থাকে না, সেই জন্যে এটাকে হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল বলা হয়। এটার বাংলাটা হচ্ছে বিষমমণ্ডল। তাহলে এটা হলো এই রাসায়নিক গঠন অনুসারে দুটো ভাগ। আর উষ্ণতা অনুসারে শ্রেণীবিভাগটা আরও বেশি গুরুত্বপূর্ণ, সেটা আমরা এখানে শুরু করছি। দেখো, 0 থেকে শুরু করলে প্রথম অংশটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। এখান থেকে মোটামুটি 18 কিলোমিটার, এটা নিরক্ষীয় অঞ্চলে। আর অন্যান্য জায়গায় এই যে কতটা বিস্তার সেটার একটু কম বেশি হয়। তাহলে একেবারে নিচের অংশটা সেটা হচ্ছে যে দেখো, এইখান থেকে 0 থেকে 18 কিলোমিটার, এটা নিরক্ষীয় অঞ্চলে, এটার নাম হচ্ছে ট্রোপোস্ফিয়ার। এটাকে আমরা বলছি ক্ষুব্ধ মণ্ডল, কারণ এখানে গ্যাসীয় উপাদানের 75% এখানে থাকে। আমি এখানে পাশে ছোট ছোট করে হাতে লিখে দিয়েছি, দেখো যে কি কি বৈশিষ্ট্যগুলো থাকে। এটা যদি তোমরা এরকম একটা বানিয়ে নিয়ে তারপরে বই থেকে পড়ো তাহলে সুবিধা হবে। যে গ্যাসীয় উপাদানের মধ্যে 75% এখানে থাকে জলীয় বাষ্প, ধূলিকণা, এছাড়া সমস্ত প্রকার প্রাকৃতিক দুর্যোগ, আবহাওয়ার বিভিন্ন পরিবর্তন পুরোটাই এই ট্রোপোস্ফিয়ারের মধ্যে হয়। ফলে এই জন্য এটাকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। তাহলে এই ট্রোপোস্ফিয়ারের মধ্যেই আমরা বসবাস করি। বুঝতেই পারছো যে 18 কিলোমিটারের মধ্যে আমরা বসবাস করি, এবং এখানে তাপমাত্রার যে হার সেটা অনুসারে, যে আমরা বলছিলাম যে উষ্ণতা অনুসারে, সেটা এখানে কিন্তু যত আমরা উপরের দিকে যাব সেটা কমতে থাকে। এবং সাধারণভাবে প্রতি 100 মিটার উচ্চতায় 0.6 ডিগ্রি সেলসিয়াস, বা প্রতি 1000 মিটার উচ্চতায়, প্রতি 1000 মিটার যদি আমরা উপর দিকে উঠি তাহলে এটা 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা কমতে থাকে। এই জন্য এখানে তাপ কমে কথাটা লেখা আছে। তাহলে ট্রোপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডলে যত তুমি উপরের দিকে যাবে তত তোমার ঠান্ডা লাগবে। অর্থাৎ এই জন্যে আমরা কোনো যখন পাহাড়ের উপরে উঠি তখন আমাদের ঠান্ডা লাগে। এর পরের স্তরটা দেখো, এই পরের স্তরটায় যাওয়ার আগে দেখো একটা ডাবল লাইন দিয়েছি এখানে, এবং এখানে দেখো এই ডান দিকে লেখা আছে ট্রোপোপজ। অর্থাৎ এই পজ কথাটার মানে হচ্ছে থেমে যাওয়া, বা এখানটা হচ্ছে পরিবর্তনের জায়গা। যে ট্রোপোস্ফিয়ার থেকে স্ট্র্যাটোস্ফিয়ারে যাওয়ার যে পরিবর্তনের জায়গা সেটার নাম হচ্ছে ট্রোপোপজ। এগুলো থেকে অনেক সময় ছোট প্রশ্ন আসে যে ট্রোপোপজ কোন দুটি স্তরের মাঝখানে আছে। তাহলে এই ট্রোপোপজ পেরিয়ে তুমি যাচ্ছ স্ট্র্যাটোস্ফিয়ার, দ্বিতীয় যে স্তরটা সেখানে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। স্ট্র্যাটোস্ফিয়ারটাকে আবার দেখো ব্র্যাকেট দিয়ে আমরা লিখে রেখেছি যে এটাকে শান্ত মণ্ডল বলা হয়। এই শান্ত মণ্ডল কেন? কারণ এখানে আবহাওয়া শান্ত থাকে, এবং এইখানে যে জায়গাটা রয়েছে এই জায়গাটার মধ্যে দিয়ে, যেহেতু এখানে ঝড়, মেঘ, বৃষ্টি এগুলো হয় না, ফলে এই স্তরের মধ্যে দিয়ে সাধারণত জেট বিমান যেগুলো আছে সেগুলো যাতায়াত করে। এটা অনেক সময় পরীক্ষায় আসে। তাহলে এইটা হলো দ্বিতীয় স্তর, এটাকে আমরা বলছি শান্ত মণ্ডল। এর পরের স্তর যেটা, সেটা হলো সেটা ঢোকার সময় আবার একটা পজ আছে। দেখো, স্ট্র্যাটোস্ফিয়ার থেকে পেরিয়ে তুমি যখন মেসোস্ফিয়ারের দিকে যাচ্ছ তখন এটার নাম হচ্ছে স্ট্র্যাটোপজ। স্ট্র্যাটোপজ পেরিয়ে তুমি মেসোস্ফিয়ারে যাচ্ছ। মেসোস্ফিয়ারের যে বৈশিষ্ট্য সেটা মোটামুটি হচ্ছে যে এই স্তরে ট্রোপোস্ফিয়ারের মতোই উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের তাপমাত্রা কমতে থাকে, এখানে আবার কমতে থাকে। আর এর আগের স্তরটায় কিন্তু তাপমাত্রা বাড়ছিল, যত উপরের দিকে যাবে তত তাপমাত্রা বাড়বে। তাহলে এটা হলো মেসোস্ফিয়ার স্তর। আর উল্কা যেগুলো আসে মহাকাশ, মহাশূন্য থেকে, সেগুলো এই স্তরে সাধারণত পুড়ে যায়। এর পরের স্তরটা হচ্ছে থার্মোস্ফিয়ার। মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের মাঝে, মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের মাঝে আছে মেসোপজ। এই মেসোপজ পেরিয়ে তুমি থার্মোস্ফিয়ারে যাবে। থার্মোস্ফিয়ারে বিভিন্ন বেতার তরঙ্গ যেগুলো আমরা দেখি, আমরা শুনতে পাই, যে রেডিও যে আমরা শুনতে পাই, তাই এখানে বেতার তরঙ্গটা এইখানে প্রতিফলিত হয়ে ফিরে আসে। এরপরে থার্মোস্ফিয়ারের পরে আছে এক্সোস্ফিয়ার। এখানেও কিন্তু তাপমাত্রা যত তুমি ওপরের দিকে যাবে তত বাড়তে থাকবে। আর একেবারে এক্সোস্ফিয়ারের ওপরে 750 কিলোমিটারের ওপরের থেকে যে স্তরটা শুরু হলো একেবারে 10,000 কিলোমিটার পর্যন্ত, সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার।
তাহলে এই জায়গায় দেখো যে আমরা এখান থেকে শুরু করেছিলাম 0, তারপরে এটা 18, তারপরে 50, তারপরে 80, তারপরে এখানে এসে কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে, একেবারে 500, তারপরে 750, তারপরে 10,000। এইভাবে তো স্কেলে দেখানো সম্ভব নয়। সেই জন্য দেখো এখানে একটা ছোট্ট দাগ দিয়ে এই লাইনটাকে ভেঙে দেওয়া হয়েছে, যেটা আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, যেটা আমরা একেবারে স্কেল অনুসারে তৈরি করিনি, এটা শুধু বোঝার জন্য আমরা তৈরি করেছি। তাহলে এইটা হচ্ছে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর। এইটা কিন্তু তোমাকে অবশ্যই বই থেকে বারবার প্রত্যেকটা যে স্তর আছে সেই স্তরের কথা পড়তে হবে, এবং পড়ার পরে এই ধরনের একটা ছবি এঁকে তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করবে। এইবারে আমরা চলে যাব এই বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে, এই স্তরের মধ্যেই একটা বিশেষ স্তর আছে যেটা এইখানে আছে। আগের স্লাইডটা একটু আসছি আমরা, এইখানে এই রকম জায়গায় আছে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে। দেখো এইখানে আমরা লিখেছি যে স্ট্র্যাটোস্ফিয়ারে ভূপৃষ্ঠ থেকে 20 থেকে 35 কিলোমিটার উচ্চতায় একটা স্তর আছে, যেটাকে আমরা বলছি ওজোন স্তর। এই ওজোন স্তরটা তোমাদের সিলেবাসে নতুন করে আবার যোগ করা হয়েছে, যেহেতু আলাদা করে পড়ার জন্য যোগ করা হয়েছে। কেন? তার কারণ হচ্ছে যে এই ওজোন স্তরটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে আমাদের পৃথিবীর ক্ষেত্রে। এখানে দেখো একটা ছবি দেওয়া হয়েছে, এই ছবিতে সূর্যের যে রশ্মি আসছে সেটা ওজোন স্তরের মধ্যে দিয়ে আসছে, এবং আসার সময় এই ওজোন স্তর বা এই ওজোন লেয়ার এটাকে কিন্তু এর ভিতরে যে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি আছে, যেটা আমরা আলট্রাভায়োলেট রে বলি, সেটা পৃথিবীতে আসতে বাধা দিচ্ছে। এবং আমরা যেরকম রোদ্দুরের সময় ছাতা নিয়ে বেরোই যাতে আমাদের গায়ে রোদটা পুরোপুরি না লাগে, সেরকম বলা যেতে পারে যে এটা হচ্ছে পৃথিবীর উপরে একটা প্রাকৃতিক ছাতা, এবং এটা এই আলট্রাভায়োলেট রেকে আমাদের পৃথিবীতে আসতে বাধা দেয়। কাজে বুঝতেই পারছো যে এটা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে পৃথিবীর মানুষ বা প্রাণী বা উদ্ভিদ সকলের জন্য। তাই এটা তো ছিলই ওজোন স্তরটা উপরে, কিন্তু আমরা এটার কথা প্রথম জানতে পারি 1913 সালে দুজন ফরাসি বিজ্ঞানীর গবেষণার ফলে। তারা হলেন চার্লস ফ্যাব্রি এবং হেনরি বুশন। এদের নাম তোমাদের বইতে উল্লেখ আছে, আমরা ছবিটা ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি, এদের দুজনের ছবি। এরা প্রথম আমাদের জানান যে এখানে এরকম একটা স্তর আছে। এরপরে দেখো আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে এই যে ওজোন স্তর আছে, এই ওজোন স্তরের ক্ষতি হচ্ছে। কি করে ক্ষতি হচ্ছে, কেন ক্ষতি হচ্ছে, সেগুলো যদি আমরা একটু বিজ্ঞানীরা যেটা দেখেছেন সেগুলোর দিকে যদি একটু তাকাই, তাহলে বুঝতে পারবো দুটো কারণে ক্ষতি হতে পারে। একটা হচ্ছে প্রাকৃতিক কারণ, যেমন বজ্রপাত, অগ্নুৎপাত, আলোক রাসায়নিক বিক্রিয়া, অতিবেগুনি রশ্মির প্রভাব। এর ফলে কিছু কিছু ওজোন স্তরের বিনাশ ঘটছে, কিন্তু সেটাই যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতিটা কিন্তু প্রাকৃতিকভাবেই আবার পূরণ হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে মানুষের দ্বারা। এটা দেখো এই পয়েন্টটা, এই মনুষ্য সৃষ্ট কারণ বলে যেগুলো লেখা হয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ। তার প্রথম পয়েন্টে আছে ক্লোরোফ্লুরোকার্বনের কথা, যেটাকে আমরা সিএফসি গ্যাস বলি, যেটা সাধারণত রেফ্রিজারেটর বা ফ্রিজ যেটাকে আমরা বলি, এয়ার কন্ডিশনার, কম্পিউটার চিপ পরিষ্কার করা হয় যেগুলো দিয়ে, বা ফোম, প্লাস্টিক তৈরিতে কাজে লাগে। এছাড়া নাইট্রিক অ্যাসিড, যেটা স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে যে জেট বিমানগুলো যায় তাদের থেকে নির্গত হয়। নাইট্রাস অক্সাইড বিভিন্ন রাসায়নিক সার, যানবাহন, নাইলন শিল্পে ব্যবহার করা হয়। হ্যালোন অগ্নি নির্বাপক যন্ত্র হিসেবে ব্যবহার করা হয়। সালফার কণা কলকারখানা থেকে বেরোয়। এছাড়া মিথেন, মিথাইল ক্লোরাইড, মিথাইল ব্রোমাইড, এগুলোর মাত্রাতিরিক্ত ব্যবহার মানুষ করছে বলে এই রাসায়নিক পদার্থগুলো এগুলো বায়ুমণ্ডলে মিশে কিন্তু ওজোন স্তরকে ধীরে ধীরে তার বিনাশ ঘটাচ্ছে। এটা খুব চিন্তার কারণ মানুষের জন্য বা প্রাণীদের জন্য। কেন চিন্তার কারণ? প্রভাবের অংশে সেটা আমরা দেখতে পাচ্ছি। দেখো জলবায়ুর উপরে এর প্রভাব পড়ছে, পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাচ্ছে, বিশ্ব উষ্ণায়ন হচ্ছে ধীরে ধীরে, পৃথিবীর যে গড় উত্তাপ সেটা বেড়ে যাচ্ছে, মানুষের উপরে বিভিন্ন খারাপ প্রভাব পড়ছে, অন্ধত্ব বেড়ে যাচ্ছে, চামড়ায় ক্যান্সার হচ্ছে, প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। উদ্ভিদের উপরে দেখো যে উদ্ভিদের ক্লোরোফিল কমে যাচ্ছে,
অন্যান্য প্রাণীদের ক্ষেত্রেও বংশ বিস্তার হ্রাস পেয়ে যাচ্ছে, প্ল্যাঙ্কটনগুলো বিনাশ পেয়ে যাচ্ছে। ফলে এটা খুব একটা জটিল পরিস্থিতি। যদি ওজোন স্তরের বিনাশ হতে থাকে তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। এই যে ওজোন স্তরের যে বিনাশ হচ্ছে, এইটা প্রথম আমাদের যিনি জানান তার নাম হচ্ছে ডক্টর জেসি ফারম্যান। তিনি তার একটা অনেক বিজ্ঞানীদের নিয়ে একটি দল তারা গবেষণা করেন এবং এটা প্রথম অ্যান্টার্কটিকার উপরে এই ওজোন ছিদ্রের সন্ধান পাওয়া যায়। এখানে আর একটা নাসা থেকে তৈরি কতগুলো ছবি তোমাদের দেখিয়েছি, দেখো যে বিভিন্ন সালের আছে। এটা 1979 থেকে 1984 মধ্যে এই ওজোন ছিদ্রটা ধীরে ধীরে বড় হচ্ছে। এখানে দেখো লেখা আছে, যখন ওজোন গ্যাসের ঘনত্ব 200 ডাবসন ইউনিটের কম হয় তখন সেখান দিয়ে অতিবেগুনি রশ্মি প্রবেশ করতে পারে, তাকে ওজোন ছিদ্র বলে। এই ডাবসন স্কেল কি সেটা আমরা পরের স্লাইডে দেখাচ্ছি। 1985 সালে ডক্টর জেসি ফারম্যানের নেতৃত্বে একদল বিজ্ঞানী অ্যান্টার্কটিকায় প্রথম ওজোন ছিদ্রের সন্ধান পান। তাহলে এই জেসি ফারম্যানের নামটা আমাদের একটু মনে রাখতে হবে। উনি প্রথম আমাদের কাছে বলেন যে এই ঘটনাটা ঘটছে এবং উনি একা নন, মানে অনেক বিজ্ঞানীদের নিয়ে তিনি গবেষণা করে এটা বুঝতে পারেন এবং এই ছবি আমরা দেখতেও পাচ্ছি। এইটা মানুষকে অত্যন্ত একটা খারাপ দিকে যে পৃথিবী যাচ্ছে সেই সম্বন্ধে তিনি আমাদের সতর্ক করেন। এরপরে এই ডবসন এককের কথা যেটা বলা হচ্ছিল যে কিভাবে এটা মাপা হয়। ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক হলো ডবসন। 1 ডবসন একক ওজোন গ্যাসের ঘনত্ব বলতে 1 বায়ুমণ্ডলীয় চাপে 0.01 মিলিমিটার পুরো ওজোন গ্যাসের ঘনত্বকে বোঝায়। এইটা প্রথম যিনি এটা নিয়ে কাজ করেন তিনি হচ্ছেন ব্রিটিশ আবহবিদ GMB ডবসন। তার ছবিও এখানে আমরা দিয়েছি। এর নাম অনুসারেই এই যে ইউনিটটার সেটার নামকরণ করা হয় এবং তার একটা যন্ত্র ছিল। এই যন্ত্রটা তখনকার সময়কার যন্ত্র, বুঝতেই পারছো খুব আধুনিক কিছু নয়, কিন্তু এটা দিয়ে তিনি ওই ওজোন গ্যাসের ঘনত্ব মেপেছিলেন। এটার নাম হচ্ছে স্পেকট্রোফটোমিটার। এখন এটা অনেক উন্নত হয়েছে, কিন্তু প্রথম উনি যেটা দিয়ে মেপেছিলেন বা যে ধরনের যন্ত্র ব্যবহার করেছিলেন এটা তার ছবি। তাহলে এইভাবে ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয়। তাহলে এই যে ঘটনাটা ঘটছে এটা পৃথিবীর পক্ষে অত্যন্ত খারাপ, এটা বুঝতে পেরেছিল পৃথিবীর মানুষ এবং সেটা নিয়ে বহু আলোচনা হয়, এখনও হচ্ছে। কিন্তু প্রথম দিকে যে দুটো ওই যে 85 সালে জানা গেল, তারপরেই মন্ট্রিল প্রোটোকল বলে একটা বৈঠক হয়েছিল 35টি উন্নত দেশের 1987 সালের 16ই সেপ্টেম্বর কানাডার মন্ট্রিলে। এখানে দেখো তার একটা ছবি আমরা দেখেছি যে সেখানে বিশ্বের বড় বড় নেতারা তারা বসে আছেন বা আলোচনা করছেন এই বিষয়টা নিয়ে। এবং এটা 1987 সালের 16ই সেপ্টেম্বর কানাডার মন্ট্রিলে হয়েছিল। এবং সেই 16ই সেপ্টেম্বর কথাটার উপরে গুরুত্ব দিলাম এই কারণে যে 16ই সেপ্টেম্বরকে এরপর থেকে আন্তর্জাতিক ওজোন সুরক্ষা দিবস হিসাবে ঘোষণা করা হয়। এইটা তোমাদের মাধ্যমিক পরীক্ষায় একটা ছোট প্রশ্ন হিসাবে যদি আসে, মানে সম্ভাবনা থাকে এই ধরনের প্রশ্ন আসার, যে ওজোন সুরক্ষা দিবস কত তারিখে পালন করা হয়। এটা 16ই সেপ্টেম্বর এবং এই কারণে সেটা পালন করা হয়। এছাড়াও 1989 সালের 5 থেকে 7ই মার্চ ব্রিটিশ সরকার এবং সম্মিলিত জাতিপুঞ্জের ব্যবস্থাপনায় লন্ডনে এজেন্ডা 21 বলে একটা সম্মেলন হয়। এই সব সম্মেলন বা এই ধরনের যে আলোচনা সেখানে এটাই ঠিক করা হয় বা এটাই সিদ্ধান্ত নেওয়া হয় যে যাতে আমরা এই ওজোন স্তরের ক্ষতি হয় এই ধরনের গ্যাস বা এই ধরনের কাজ করা থেকে নিজেদের বিরত রাখি, যাতে সেটা যত কম উৎপন্ন করা যায় তত তার চেষ্টা করা উচিত, সেই সম্বন্ধে সিদ্ধান্ত নেওয়া হয়। সব সিদ্ধান্ত অবশ্য কার্যকরী হয় না, বুঝতেই পারছো, কিন্তু এগুলো নিয়ে যে মানুষ ভাবছেন এটা তার প্রমাণ। এরপরে আমরা আমাদের সিলেবাস অনুযায়ী পরের পর্বে যাচ্ছি যে বায়ুমণ্ডল কিভাবে উত্তপ্ত হয় সেইটা আমাদের এর পরে আছে। তার দেখো মূল 3টে পদ্ধতি আছে, একটা হচ্ছে বিকিরণ, একটা পরিবহন, একটা পরিচলন, এছাড়া তাপ শোষণ বলেও একটা পদ্ধতি আছে। বিকিরণ পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে তাপ কোনো জড় মাধ্যম ছাড়াও শীতলতর স্থানে সঞ্চারিত হয়, যেটাকে রেডিয়েশন বলে। পরিবহন পদ্ধতি,
এই পদ্ধতিতে কোনো উষ্ণ পদার্থের তাপ শীতল পদার্থের উপর ধীরে ধীরে সঞ্চারিত হয়ে তাকে উষ্ণ করে তোলে। আর পরিচলন হচ্ছে বায়ুমণ্ডলের নিচের স্তরের বায়ু উষ্ণ হলে তা হালকা হয়ে উপরে উঠে যায় এবং নিচের শূন্যস্থান পূরণ করার জন্য উপরের ভারী শীতল বায়ু নিচে নেমে আসে। ধীরে ধীরে এই শীতল বায়ুও উষ্ণ বায়ুর সংস্পর্শে এসে উষ্ণ হয় এবং উপরে উঠে যায়। এইভাবে একটা চক্রাকারে এই উষ্ণতাটা উপরের দিকে সঞ্চারিত হতে থাকে। আর তাপ শোষণ হচ্ছে বায়ুমণ্ডলের বিভিন্ন ভাসমান ধূলিকণা, জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড প্রভৃতি সরাসরি সূর্য রশ্মি থেকে তাপ শোষণ করে বায়ুমণ্ডলকে সামান্য উত্তপ্ত করে। তাহলে এই মোটামুটি 4টে পদ্ধতিতে আমাদের বায়ুমণ্ডল উত্তপ্ত হয়, এটা আমরা এখানে একটু দেখে নিলাম। এরপরে এই সূর্য থেকে বুঝতেই পারছো যে পৃথিবীতে যে তাপের উৎস সেটা হচ্ছে সূর্য, কিন্তু এই সূর্য তাপের 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছয়। তাহলে বুঝতে পারছো যে সেটা একটা খুবই সামান্য অংশ, কিন্তু সেটাই আমাদের পৃথিবীর পক্ষে, পৃথিবীতে প্রাণ সঞ্চারের পক্ষে যথেষ্ট, এবং পৃথিবীর যে স্বাভাবিক কাজকর্ম চলছে সেটা এটার জন্যই চলছে। সূর্য থেকে যে উত্তাপ এবং আলোকরশ্মি বিচ্ছুরিত হয়ে পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ে তাকে সূর্যরশ্মির তাপীয় ফল বলে। এই শব্দটা আমাদের মনে রাখতে হবে, ইনসোলেশন বা সূর্যরশ্মির তাপীয় ফল, যেটা আমাদের পৃথিবীর বুকে এসে পৌঁছলো, সেটা 200 কোটি ভাগের 1 ভাগ। এবারে এই যে সূর্য থেকে যে সৌররশ্মি ক্ষুদ্র তরঙ্গরূপে পৃথিবীর দিকে আসে তার শতকরা 34 ভাগ আবার বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করেই মহাশূন্যে প্রতিফলিত ও বিচ্ছুরিত হয়ে যায়, ফিরে চলে যায়। এইটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে পৃথিবীর অ্যালবেডো। এই অ্যালবেডো শব্দটাও আমাদের মনে রাখতে হবে। তাহলে 34% ফিরে চলে গেল, 66% আসছে। সৌরশক্তির যে 66 ভাগ বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে তাকে কার্যকরী সৌর বিকিরণ বলে। তাহলে এইটা হচ্ছে আসলে কাজ করছে, মানে টোটাল 200 কোটি ভাগের 1 ভাগ আসছিল, সেটাকে 100% ধরলে সেটারও আবার 34 ভাগ ফিরে গেল, 34%, 66% এসে পৃথিবীতে কাজ করছে, যেটাকে আমরা কার্যকরী সৌর বিকিরণ বা এফেক্টিভ সোলার রেডিয়েশন বলছি। এবারে দেখো এই যে 66% করে আসছে সৌর রশ্মির, সেটা বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবীর ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। এবারে দিনের বেলা সেটা উত্তপ্ত করে, আর রাত্রিবেলা সেটা বিকিরিত হয়ে বা ফিরে যায়, শীতল হয়। এইভাবে প্রতিদিন যতটা সৌরকিরণ পৃথিবীতে আসে আবার রাত্রিবেলা ততটাই ফিরে যায়, ফলে পৃথিবীর উত্তাপের যে সমতা সেটা বজায় থাকে। এটাকে পৃথিবীর উত্তাপের সমতা বলা হয়। এবারে দেখো তাপ কিভাবে পরিমাপ করা হয়। আমরা জানি যে থার্মোমিটার শব্দটার সঙ্গে তোমরা সবাই পরিচিত, কিন্তু যে থার্মোমিটার দিয়ে আমরা জ্বর দেখি সেটা দিয়ে নিশ্চয়ই এই বায়ুমণ্ডলের উত্তাপ মাপা যায় না। এটার জন্য একটা বিশেষ ধরনের থার্মোমিটার আছে, যেটাকে আমরা 6-এর লঘিষ্ঠ এবং গরিষ্ঠ থার্মোমিটার বলি, যেটা এই বাঁদিকে যেটা ছবি দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম দুটো টেম্পারেচার এখানে দেখতে পাওয়া যায়। এর বৈশিষ্ট্য হচ্ছে যে এই বাঁদিকটা মিনিমাম আর ডান দিকটা ম্যাক্সিমাম। এবার দেখো সারা দিনে যদি 24 ঘন্টায় উত্তাপ কমতে কমতে যতটা কমে লাস্ট যতটা কমবে এই বাঁদিকটা সেখানেই ফিক্স হয়ে যাবে, আর বাড়তে বাড়তে যত দূর বাড়বে সেই বৃদ্ধি পাওয়ার যেটা সর্বোচ্চ জায়গা সেখানে গিয়ে এই ডান দিকটা ফিক্স হয়ে যাবে। ফলে তুমি 24 ঘন্টা পরে গেলে বুঝতে পারবে যে গত 24 ঘন্টায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কত ছিল। তাহলে এইটা হচ্ছে 6-এর থার্মোমিটার। এই থার্মোমিটারটা কিন্তু ঘরের মধ্যে রেখে দিলে বায়ুমণ্ডলের উত্তাপ মাপতে পারবে না। এটাকে কোথায় রাখতে হবে? এটাকে রাখতে হবে এমন একটা জায়গায়, যে জায়গাটাও যদি তুমি একেবারে বাইরে খোলা মাঠের মধ্যে রেখে দাও বা তোমার বাড়ির ছাদে রেখে দাও, তাহলে কী হবে? তাহলে এই যে থার্মোমিটারের যেটা দিয়ে থার্মোমিটার তৈরি সেটার উত্তাপটাও কিন্তু এর সঙ্গে যোগ হয়ে যাবে, ফলে সেটাও সঠিক পদ্ধতি নয়। এটা খুব দেখতে সিম্পল, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার যে এই রকম একটি বাক্সের মধ্যে এই থার্মোমিটারগুলো রাখতে হবে। এটাকে বলা হয় স্টিভেনসন স্ক্রিন। দেখো এখানে এই যে বাক্সটার বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্যে দিয়ে হাওয়া চলাচল করতে পারবে। এটাকে অনেকটা খড়খড়ি জানলা আমরা যেটাকে বলি, আগে পুরোনো দিনের বাড়িতে থাকতো সেই রকম পদ্ধতি। এর ভেতর দিয়ে হাওয়া চলাচল করবে, কিন্তু এতে সূর্যের কিরণটা সরাসরি এসে লাগবে না।
এর ভেতরে এই থার্মোমিটারগুলো ফিট করা থাকে। ওই জন্য আমি উপরে একটা ছবি দেখিয়েছি যেটা বন্ধ করা আছে, আর এখানে খুলে যখন তুমি রিডিংটা দেখবে তখন এইভাবে এটা দেখতে হয়। তাহলে এইটা হচ্ছে স্টিভেনসন স্ক্রিন, যেটার মধ্যে এই থার্মোমিটারগুলো রাখা থাকে। আর এছাড়া এখন অ্যানালগ থার্মোমিটার বা ডিজিটাল থার্মোমিটার বেরিয়েছে, যেটাতে ডাইরেক্টলি আমরা জানতে পারি এই সময় কত টেম্পারেচার আছে। এরপরে আমরা একটা বড় প্রশ্নের দিকে যাচ্ছি। প্রশ্নের কথাও আমাদের একটু মাথায় রাখতে হবে, কারণ আমরা আলটিমেটলি যেহেতু একটা বড় পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, তা সেখানে 5 নম্বরের প্রশ্ন তোমরা জানো যে সবচেয়ে বড় প্রশ্ন হিসেবে থাকে। তা সেখানে বায়ুমণ্ডলের তাপের তারতম্যের কারণ কি কি কারণে বায়ুমণ্ডলের তাপের তারতম্য হয় সেইটা একটা বড় প্রশ্ন হিসেবে আসে। এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে, বুঝতেই পারছো যে সবগুলো পয়েন্ট নিশ্চয়ই আমাদের লিখতে হয় না। অনেক সময় 5টা কারণ নির্দিষ্ট করে বলা থাকে, বা এর মধ্যে থেকে আবার অন্য একটা কারণকে বেছে নিয়ে তার উপরেই প্রশ্নটা হয়। তাহলে আমরা আগে দেখে নিই যে বায়ুমণ্ডলে তাপের তারতম্যের কারণগুলো কি কি। আমাদের অক্ষাংশ, ভূমির উচ্চতা, দিনরাত্রির সময়, পর্বতের অবস্থান, ভূমির ঢাল, সমুদ্র থেকে দূরত্ব, সমুদ্র স্রোত, বায়ু প্রবাহ, মেঘের আবরণ ও অধক্ষেপণ, মাটির উপাদান, বনভূমির অবস্থান আর মানুষের কার্যকলাপ। এই পয়েন্টগুলোকে প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদা করে আমরা ডিসকাস করব। এইভাবে প্রত্যেকটার উপরেই বায়ুমণ্ডলের তারতম্যের কারণ। এবারে অক্ষাংশটা আমরা আলাদা করে বলছি। আরেকবার দেখে নাও যে এখানে এই যে মূল পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলোকে একটা একটা পয়েন্ট হিসেবে আমরা পরের স্লাইডগুলোতে আলোচনা করব। প্রথমে দেখো অক্ষাংশ। এখানে ছবিটা দেখে তুমি বুঝতে পারছো যে যেটা নিরক্ষীয় অঞ্চল পৃথিবীর, সেখানে সরাসরি সূর্যকিরণটা পড়ছে। দেখো স্ট্রেট এসে পড়ছে লম্বভাবে, ফলে এটা অল্প জায়গা জুড়ে পড়ছে, ফলে এটা পৃথিবীকে উত্তপ্ত করার ক্ষমতা এর বেশি। আর যেটা যত উপরের দিকে যাচ্ছি আমরা বা নিচের দিকে আসবো একই কথা, সেখানে সেটা কিন্তু একটু অনেকটা জায়গা ছড়িয়ে পড়ছে, অনেক বড় জায়গা জুড়ে পড়ছে, ফলে তার যে উত্তপ্ত করার ক্ষমতা সেটা কিন্তু কমে যাচ্ছে। ফলে একই সূর্যকিরণ সেটা অনেকটা জায়গা জুড়ে পড়াতে সেটা তার উত্তপ্ত করার যে ক্ষমতা সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। ফলে যেটা নিরক্ষীয় অঞ্চল সেই জায়গাটা সবচেয়ে বেশি উষ্ণ হচ্ছে, এবং যত তুমি উত্তরের দিকে যাচ্ছ, মানে উত্তর মেরুর দিকে যাচ্ছ, তত উষ্ণতা কমছে, আবার দক্ষিণ মেরুর দিকে আসছো তত উষ্ণতা কমছে। তাহলে নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতা বেশি, অন্যদিকে তা কমবে। এটা হচ্ছে সাধারণ বৈশিষ্ট্য। তাহলে এই জন্য অক্ষাংশ একটা গুরুত্বপূর্ণ উপাদান, যেটা বায়ুমণ্ডলের তাপের তারতম্যের কারণ। এরপরের পয়েন্ট হচ্ছে ভূমির উচ্চতা। যত তুমি উপরের দিকে যাবে, আমরা স্ট্র্যাটোস্ফিয়ারের কথা বলছি, অর্থাৎ একেবারে নিচের স্তরের কথা বলছি, এখানে যত তুমি উপরের দিকে যাবে তত উষ্ণতা ধীরে ধীরে কমতে থাকবে। সেই কারণে আমরা পৃথিবীর যখন উপরের দিকে যাচ্ছি, কোনো পর্বতের উপরে উঠছি, তখন দেখছি সেইখানে কিন্তু বরফ জমে আছে, অর্থাৎ উচ্চতা বাড়লে উষ্ণতা কমে যাবে। এটা হচ্ছে সাধারণ নিয়ম। ওই 1000 মিটার উঠলে 6.4 ডিগ্রি সেলসিয়াস আরে কমতে থাকবে। এর একটা বিপরীত নিয়ম আছে। এখানেও দেখো আমি একটা হাতে আঁকা ছবি ব্যবহার করেছি। আমি যে যে জায়গাগুলোতে এই আজকের পড়ানোতে 3টে আমি নিজের হাতে আঁকা ছবি তোমাদের দেখিয়েছি, এই কারণে যেগুলো তোমাকে নিজে আঁকতে হতে পারে, সেই জন্য আমিও হাতে এঁকেছি, যাতে তুমি বুঝতে পারো যে কীভাবে এটা আঁকতে হবে। এটা আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে যত উপরের দিকে যাবে তত উষ্ণতা কমবে। কিন্তু অনেক সময় এরকম হয় যে শীতকালের সময় দুটো পর্বতের মাঝের উপত্যকায় যে শীতল বায়ু আছে সেটা ভারী হওয়ার জন্য ধীরে ধীরে নিচের দিকে নেমে এসে এই দুটো পর্বতের মাঝের উপত্যকায় সে বসে থাকে। এইরকম জায়গায় এখানে শীতল বায়ুপূর্ণ উপত্যকার তলদেশ, এই জায়গাটা ঠান্ডা বায়ুটা নিচের দিকে নেমে এসছে। এবার এই জায়গা থেকে যদি কেউ ধরো উপরের দিকে যেতে শুরু করে, তাহলে এখানটা ঠান্ডা, যে -1 হয়ে গেছে এখানটা, তারপরে 0, এখানটা কিন্তু তার থেকে উষ্ণ আছে। তাহলে এই জায়গায়, এইখান থেকে এইটুকু জায়গায় ওপরের দিকে উঠলে উষ্ণতা যে কমছে সেই নিয়মটা কিন্তু খাটছে না, এটার উল্টো হয়ে যাচ্ছে। সেই জন্য এটাকে বৈপরীত্য উত্তাপ বলা হয়। এটা বিপরীত অবস্থা, সেই জন্য বৈপরীত্য উত্তাপ এটাকে বলা হয়। বৈপরীত্য উত্তাপ একটা 2 নম্বর বা 3 নম্বরের প্রশ্ন হিসাবে গুরুত্বপূর্ণ, তখন আমাকে এই ছবিটা আঁকতে হবে। এরপরে দেখো বায়ুমণ্ডলে তাপের তারতম্যের কারণ।
একটা কারণ হচ্ছে ভূমির উচ্চতা, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম। সেই উচ্চতার যে উদাহরণ, সেখানে দেখো একটা জিনিসের দিকে তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি। সেটা হচ্ছে যে প্রথম পয়েন্টে যেটা আমরা কি পড়লাম, প্রথম পয়েন্টে পড়লাম যে যেখানে নিরক্ষীয় অঞ্চল সেখানে হচ্ছে যে উষ্ণতা বেশি হবে। এখানে দেখো আমরা দুটো মানচিত্র ব্যবহার করেছি। এই দেখো এখানে এই জায়গাটাতে লেখা আছে মাউন্ট কিলিমানজারো। এটা কিন্তু একেবারে নিরক্ষরেখার উপরে অবস্থিত। এই যে কুইটো শহর, এই কুইটো শহরটা দেখো এই যে উত্তর আমেরিকার এই জায়গায় অবস্থিত, এটাও একেবারে নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে অবস্থিত। কিন্তু দুটো জায়গাতেই তোমরা দেখতে পাচ্ছ ছবিতে যে বরফ জমে আছে, এরকম পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এটা আমরা প্রথম যে পয়েন্টটা পড়লাম তার সেটা অনুসারী হচ্ছে না, সেটা নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতা বেশি হওয়ার কথা, কিন্তু সেটা কেন হচ্ছে না? তার কারণ হচ্ছে এখানে ভূমির উচ্চতা অনেক বেশি। তাহলে কোনো একটা পয়েন্ট ধরে আবার তার একটা বিপরীত অবস্থাও থাকতে পারে, বা কোনো স্থানীয় কারণে সেটার পরিবর্তন হতে পারে। এরপরে আমরা আরেকটা পয়েন্টে যাচ্ছি। এর পরের পয়েন্ট হচ্ছে দিন রাত্রির সময়। আমরা জানি যে কোনো সময় দেখা যায় যে দিনের পরিমাণ অনেক বেশি হচ্ছে, কোনো সময় দিনের সময়টা কম হচ্ছে বা বেশি হচ্ছে। কেন হচ্ছে তোমরা জানো যে 9-এ আমরা ঋতু পরিবর্তন পড়েছি বা দিন রাত্রির হ্রাস বৃদ্ধি পড়েছি। এখানে দেখো উত্তর গোলার্ধ পৃথিবীর দিকে হেলে আছে, এই সূর্যের দিকে হেলে আছে, ফলে এখানে দিন বড় হবে আর রাত্রি ছোট হবে। আর তার উল্টো অবস্থা আছে এখানে দক্ষিণ গোলার্ধে। তাহলে যখন যেখানে দিন বড় হবে সেখানে তাপ, টোটাল টাইমটা তো 24 ঘন্টাই, এই 24 ঘন্টার মধ্যে যদি 14 ঘন্টা দিন হয় আর 10 ঘন্টা রাত্রি হয়, তাহলে দিনের বেলা যতটা তাপ আমরা পাবো, রাত্রিবেলা তার বিকিরণ করার সময়টা কম হবে। ফলে একটু একটু করে তাপ জমে যাবে এবং তখন কি হবে, তখন উষ্ণতাটা সেই গোলার্ধে বেশি হবে। সেই জন্যে আমাদের গ্রীষ্মকাল হবে সেই সময়, আর রাত্রিটা ছোট, ততটা তাপ পেরিয়ে যাওয়ার সময় পাবে না। আর ঠিক তার উল্টো অবস্থা হবে শীতকালে। যখন আমরা দেখতে পাই যে তোমরা নিজেরা যখন খেলতে যাও, দেখো যে শীতকালে দেখবে যে স্কুল থেকে বাড়ি গিয়ে খেলতে গিয়ে 1 ঘন্টা খেলার পরেই অন্ধকার হয়ে গেল। তার মানে কি, তখন রাতটা অনেকটা বড়। ফলে দিনের বেলা যতটা সময় সূর্য উত্তপ্ত করার সময় পাচ্ছে, রাত্রে কিন্তু ঠান্ডা হওয়ার পরেও অনেকটা সময় থাকছে। ফলে সেই তাপটা কিন্তু পুরোটা বিকিরিত হয়ে তারপরেও আরও সময় থাকছে, ফলে ঠান্ডা হয়ে যাচ্ছে পৃথিবী। সেই জন্যে দিন রাত্রির সময়ের উপরেও এটা নির্ভর করে। এরপরের পয়েন্ট হচ্ছে পর্বতের অবস্থান। দেখো আমরা দুটো ছবি দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, তাহলে তুমি সহজে বুঝতে পারবে যে একটা পর্বত থাকলে কিভাবে উষ্ণতা তাকে নিয়ন্ত্রণ করে। যেমন আমাদের ভারতবর্ষ তোমরা সকলেই চেনো যে এইখানে দেখো যে একটা বিরাট পর্বতমালা, হিমালয় পর্বতমালা রয়েছে বলে এই উত্তর দিক থেকে যে ঠান্ডা হাওয়া সেটা কিন্তু আমাদের ভারতীয় উপমহাদেশে প্রবেশ করতে পারে না। অথচ তুমি যখন উত্তর আমেরিকার ম্যাপ দেখছো, তখন দেখো উত্তর আমেরিকার কিন্তু পশ্চিম দিকটায় পুরো এই পর্বতমালাটা রয়েছে, এই রকি বা এই পশ্চিমের কর্ডিলেরা যেটাকে আমরা বলি সেটা রয়েছে। ফলে এদের কিন্তু সোজাসুজি একেবারে উত্তর মেরুর দিক থেকে যে বায়ু সেটা কিন্তু গোটা দেশের ওপর দিয়ে বয়ে যায়। ফলে উত্তর আমেরিকা কিন্তু অনেক ঠান্ডা আমাদের ভারতীয় উপমহাদেশের তুলনায়। তাহলে এখানে দেখো এই পর্বত থাকাতে, হিমালয় পর্বত থাকাতে আমাদের ভারতীয় উপমহাদেশে কিন্তু এই ঠান্ডা বায়ু ঢুকতে পারছে না, আর উল্টো ঘটনাটা এখানে ঘটছে। তাহলে এটা থেকে তুমি বুঝতে পারছো যে পর্বত কিভাবে নিয়ন্ত্রণ করে কোনো জায়গার উষ্ণতাকে। এরপরের পয়েন্টটা হচ্ছে ভূমির ঢাল। ভূমির ঢালটা কীরকম এটা একটু তোমাকে ভালো করে বুঝতে হবে। যে উত্তর গোলার্ধ দিয়ে যদি আমরা ধরি, যে পৃথিবীর যে সরাসরি সূর্য কিরণ দেওয়ার যে জায়গা, সেই জায়গাটা হচ্ছে কোথা থেকে কোথায়, যে 0 ডিগ্রি থেকে উপরে 23.5 ডিগ্রি, নিচে 23.5 ডিগ্রি। তাহলে উত্তর দিকে 23.5 ডিগ্রি উত্তর পর্যন্ত যে জায়গা, সেই জায়গা পর্যন্ত যে পর্বতমালাগুলো আছে সেগুলোর দুটো যে ঢাল, সেই দুটো ঢালের সব জায়গায় সমানভাবে সূর্যের কিরণ পড়ে না। যেমন দেখো যে একেবারে ইকুয়েটর থেকে যে বা নিরক্ষরেখা থেকে যে সূর্যের উত্তাপ পড়ছে, সেগুলো উত্তর গোলার্ধের ক্ষেত্রে যেগুলো দক্ষিণমুখী পর্বতের ঢাল সেখানে সরাসরি পড়ছে, আর দক্ষিণ গোলার্ধে তার উল্টো ঘটনাটা ঘটছে। ফলে একটা পর্বতের একটা ঢাল তুলনায় বেশি উষ্ণ হচ্ছে, অপর দিকের ঢালটা কিন্তু তার শীতলতা বা উষ্ণতা অনেক কম হচ্ছে। যেমন যদি হিমালয় পর্বতের উদাহরণ দেখো, হিমালয় পর্বতের আমাদের দিকের অংশের সঙ্গে চীনের দিকের অংশের কিন্তু উষ্ণতার অনেক পার্থক্য হয়ে যাচ্ছে।
এরপরে এটা সহজ, সমুদ্র থেকে দূরত্ব। তোমরা জানো যে সমুদ্রের ধারে সাধারণত সমভাবাপন্ন জলবায়ু দেখতে পাওয়া যায়। এবারে যে জায়গাগুলো ধরো সমুদ্র থেকে অনেকটা দূরে অবস্থিত, সেই জায়গায় কিন্তু দেখা যাবে যে উষ্ণতার যে প্রসর মানে হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন উষ্ণতার যে বিয়োগফল, সেটা কিন্তু অনেক বেশি হবে, অর্থাৎ ঠান্ডাও বেশি হবে আবার গরমও বেশি হবে। এই ধরনের জায়গা যেগুলো ধরো অনেকটা দূরে চারিদিক থেকে, সমুদ্র থেকে, সেই জায়গাগুলোর কথা বলছি। এরপরে সমুদ্র স্রোত। তোমরা জানো যে পৃথিবীর উপরে এর পরের অধ্যায়ে আমাদের আছে সমুদ্র স্রোত। এখানে কিছু সমুদ্রের মধ্যে দিয়ে সারা বছর ধরে কিছু শীতল এবং কিছু উষ্ণ স্রোত প্রবাহিত হয়, এবং যে অঞ্চলের পাশ দিয়ে উষ্ণ স্রোত প্রবাহিত হবে সেই অঞ্চলের উষ্ণতা বৃদ্ধি পাবে, যেখানে শীতল স্রোত প্রবাহিত হবে সেখানে ঠান্ডা হবে। এটা খুব স্বাভাবিকভাবে। এরপরে বায়ু প্রবাহ। কোনো কোনো জায়গায় কিছু স্থানীয় বায়ু প্রবাহ প্রবাহিত হলে দেখা যায় যে সেখানে উষ্ণতা হঠাৎ করে কমে যায়। যেমন আমাদের সারাদিন গরমকালে প্রচণ্ড গরম লাগলো, তারপরে বিকেলবেলা যখন কালবৈশাখী ঝড় হয় তখন উষ্ণতা কিন্তু হঠাৎ করে অনেকটা কমে যায়। ঠিক একই রকমভাবে ওই উত্তর আমেরিকায় চিনুক বলে একটা বায়ু প্রবাহিত হয়, তোমরা জানো যেটাকে তুষার ভক্ষক বলা হয়, সেটার ফলে একটা উষ্ণতা অনেক বৃদ্ধি পায়। এরকম আরও অনেক স্থানীয় বায়ু আছে যেটা ক্লাস 8-এ তোমরা পড়েছিলে। এছাড়া মেঘের আবরণ উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। এমনিতে দিনের বেলা যদি মেঘ করে তাহলে দেখবে যে উষ্ণতা অনেকটা কম লাগে, কারণ সূর্যের কিরণটা সরাসরি এসে পড়ে না। আবার উল্টো ঘটনা ঘটে, ধরো দিনের বেলা মেঘমুক্ত আকাশ রইল, রাত্রিবেলা মেঘ করে গেল, তখন দেখা যায় যে রাত্রিবেলাটা কিন্তু আমাদের তুলনায় বেশি গরম লাগছে। কেন গরম লাগে? তার কারণ হচ্ছে যে মেঘটা যখন আমাদের উত্তাপটা ছাড়ে পৃথিবী রাত্রিবেলা, তখন সেটা বাইরে মহাশূন্যে যেতে বাধা দেয়, ফলে সে কিন্তু উত্তাপটা জমে গিয়ে পৃথিবীর তখন যে জায়গাটায় মেঘ করে আছে সেই জায়গায় উষ্ণতাটা বেশি লাগে। যেরকম আমরা শীতকালে লেপ গায়ে দিয়ে শুলে আমাদের দেহের উষ্ণতাটা বাইরে বেরোতে না পেরে আমাদের গরম বোধ হয়, আমাদের ভালো লাগে, সেরকম মেঘ করে থাকলে রাত্রিবেলা তখন কিন্তু উষ্ণতাটা বেড়ে যায়। মাটির উপাদান উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। যেমন যেখানে দুটো ছবি দেখলেই তুমি বুঝতে পারবে যে জায়গাটা রুক্ষ এবং পাথুরে জমি, সেই জায়গায় কিন্তু তাড়াতাড়ি গরম হয়ে যাবে মাটি, আবার যেই সূর্য অস্ত যাবে অমনি ঠান্ডা হতে শুরু করবে। আর জল যেখানে আছে, মানে ভেজা মাটি, পলি মাটি, সেই জায়গাগুলো কিন্তু উষ্ণ হতেও বেশি সময় লাগবে, আবার ঠান্ডা হতেও বেশি সময় লাগবে। কাজে এখানে উষ্ণতার নিয়ন্ত্রক হিসাবে মাটি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। বনভূমি থাকলে বুঝতেই পারছো, যদি কোনো জায়গায় জঙ্গল থাকে সেই জায়গায় উষ্ণতা কিন্তু কখনোই খুব বেশি হতে পারবে না, সেই জায়গার উষ্ণতা একটা কম থাকবে, এবং বৃষ্টিপাত হতেও বনভূমি সাহায্য করে তোমরা জানো, ফলে উষ্ণতাটা তুলনায় কম থাকে বনভূমি থাকলে। আর একেবারে শেষের দিকে আমরা এসে গেছি যে মানুষের কার্যকলাপ, তার ফলে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। ছবিগুলো দেখলেই তোমরা বুঝতে পারছো, আমরা যদি বনভূমি ধ্বংস করি বা এই ধরনের বড় বড় কলকারখানা মানুষ যেগুলো চালাচ্ছে, ফলে প্রচুর কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, যেগুলো উষ্ণতাকে ধরে রাখে, এই ধরনের গ্যাস বেশি উৎপন্ন করা হয়ে যাচ্ছে, ফলে কিন্তু দেখা যাচ্ছে যে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তাহলে আমরা যে পয়েন্টগুলো ছিল বায়ুমণ্ডলের তাপের তারতম্যের কারণ, সেগুলো পড়ে নিলাম। আবার একেবারে শেষের দিকে এসে আর একটা হাতে আঁকা ছবি দেখাচ্ছি, কারণ এটাও আমাদের আঁকতে হবে পরীক্ষার সময়। পৃথিবীকে এই উষ্ণতার যে আমরা পড়লাম এতক্ষণ, যে অক্ষাংশ অনুসারে যে উষ্ণতার পার্থক্য, সেটাই মূল নিয়ন্ত্রক। সেইভাবে পৃথিবীকে 3টে মণ্ডলে ভাগ করা হয়: হিমমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল এবং উষ্ণমণ্ডল। মাঝে 0 থেকে 23.5 আর 23.5 ডিগ্রি দক্ষিণ, এই মাঝের যে অংশটা, যেটা হলুদ রং দিয়ে দেখানো আছে, সেটা উষ্ণমণ্ডল। তারপরে দেখো এই নীল রং দিয়ে 23.5 ডিগ্রি উত্তর থেকে 66.5 ডিগ্রি উত্তর, আর দক্ষিণ দিকেও 23.5 ডিগ্রি দক্ষিণ থেকে 66.5 ডিগ্রি দক্ষিণ, এটা হচ্ছে উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল, এটা দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। আর একেবারে উত্তর দিকে এখানে 66.5 ডিগ্রি উত্তর থেকে 90 ডিগ্রি উত্তর হিমমণ্ডল, আর 66.5 ডিগ্রি দক্ষিণ থেকে 90 ডিগ্রি দক্ষিণ হিমমণ্ডল। এখানে দেখবো অনেক বইতে এরকমভাবে কার্ভ লাইন দিয়ে এই দাগগুলো দেখানো আছে, সেটা করলেও কোনো অসুবিধা নেই। এটা স্ট্রেট তাড়াতাড়ি আঁকা যায় বলে আমি এইভাবে এঁকেছি, এটা করলেও কিন্তু তুমি নম্বর পাবে সমানই।
যদিও লাইনগুলো কার্ভ থাকে জানো। তো যাই হোক, এইটা হচ্ছে পৃথিবীর তাপমণ্ডল। এটা কিন্তু বাড়িতে অবশ্যই ছবিটা আঁকা অভ্যাস করবে, এটা পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে। এরপরে আমরা শেষে এসে দেখো কয়েকটা প্রশ্ন আমি দিয়েছি। সব প্রশ্ন তো দেওয়া সম্ভব নয়, মানে এমনিতে অনেক প্রশ্নই বইতেও আছে দেখবে, এবং নিশ্চয়ই তোমাদের কাছে এক বা একাধিক বই আছে। একটা বই অন্তত লাইন বাই লাইন তোমাকে পড়তেই হবে। শুধুমাত্র ইউটিউব দেখলে তো আর পড়াশোনা হয়ে যাবে তা নয়, তোমাকে নিজেকে পড়তে হবে। কয়েকটা প্রশ্ন আমি এখানে দিয়ে দিয়েছি, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করবে। আমি আজকে যেটুকু কথা বললাম এই সময়, তাতে এই প্রশ্নের উত্তরগুলো ছিল। তার সত্ত্বেও লেখার সময় তো একটু বইয়ের সাহায্য নিতে হবে। বইটা খুলে এই প্রশ্নের উত্তরগুলো করবে। পাশে ব্র্যাকেট দিয়ে 2, 3 যেগুলো লেখা আছে এগুলো হচ্ছে নাম্বার, কত নম্বরের জন্য প্রশ্নটা, সেই অনুপাতে লিখবে। কারণ পরীক্ষার সময় তোমাকে নির্দিষ্ট সময় শেষ করতে হবে। অনেক বড় করে লেখাটা যদি থাকে তাহলে তুমি পারবে না লিখে শেষ করতে। আর সাধারণত যে বড় প্রশ্নগুলো আছে সেগুলো এখানে দেওয়া নেই, সেগুলো বইতে তুমি বই খুললেই বুঝতে পারবে, বা মাধ্যমিকের প্রশ্নগুলো একটু লক্ষ্য করবে। আর এই প্রশ্নের মধ্যে কোনো অসুবিধে হলে আমাকে জানাতে পারো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে দেওয়া আছে, সেটাতেও জানাতে পারো, বা ইউটিউবে যেটা দেখছো তার তলাতেও তোমার মন্তব্য লিখতে পারো। সবাই ভালো থাকো। আবার এই ধরনের কোনো ক্লাস নিয়ে পরে তোমাদের সঙ্গে দেখা হবে। বই কিন্তু সকলকেই পড়তে হবে, বই না পড়লে তো হবে না, শুধুমাত্র ইউটিউব দেখলে হবে না, এটা মাথায় রাখবে। সবাই ভালো থাকো, আবার দেখা হবে।